রেকর্ডিং। তো যেটা বললাম প্রথমে যে হচ্ছে পল্লী সাহিত্য লিখেছেন ডক্টর মোহাম্মদ মানে মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো তাকে নিয়ে খুব বেশি ইলাবোরেটলি হুম। যে আমাদের আলোচনা করা হয়েছে এরকম না, এটুকু মনে রাখো যে তার একটা শিশু পত্রিকা ছিল, সেটা হচ্ছে আঙ্গুর। আর তিনি গণ অভ্যুত্থানের সালে মারা যান এবং তার জন্ম ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করে। তো এখানে আমি বলি হচ্ছে, এখানে বলছে পল্লী গ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নাই। মানে বলছে যে আমাদের হচ্ছে শহরে যেরকম আমাদের আমরা টাকা দিয়ে যেরকম গায়ক বাদক নর্তক ভাড়া করি, তাদেরকে দিয়ে আমাদের সংস্কৃতি চর্চা করাই, পল্লী গ্রামে এগুলো হ্যাঁ। এগুলো নাই, ডিরেক্টলি নাই। পল্লী গ্রামে আমরা টাকা দিয়ে তাদেরকে আমরা কিনছি না, বা একটা স্টেজে গিয়ে আমরা তাদেরকে মঞ্চস্থ করছি না, কিন্তু তার অভাব নাই। হুম। কেন অভাব নাই? কারণ এখানে বলছে চারিদিকে কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির গলগান কলগান। এই পাখিগুলোর নাম মনে রাখবে, এগুলো হচ্ছে প্রশ্নে আসে। কোয়েল, কোকিল দোয়েল আচ্ছা। পাপিয়া, ঠিক আছে? যদি কোকিলের জায়গায় কোয়েলও দেয় তাহলে কিন্তু অ্যান্সার হবে না, বইয়ে যেভাবে আছে কোকিল সেটাই হবে। বহুপদীতে কোয়েল বললেও হবে না, হবে কোকিল, ঠিক আছে? এবং পাপিয়া একটা উকিল পাখির নাম। দোয়েল পাপিয়া পাপিয়া। একটা পাখির নাম, অনেকে ফুলের নাম মনে করে, পাপিয়া হচ্ছে একটা পাখির নাম। আচ্ছা। আচ্ছা, তারপরে নদীর কুলকুলধ্বনি পাতার মর্মর শব্দ শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদোলা, এখানে সবকিছু হচ্ছে শহরের অভাব পূরণ করে দিচ্ছে। মানে শহরে আমরা আলাদাভাবে মানে ভাড়া করি। গ্রামের কথা বলা হচ্ছে। হ্যাঁ, শহরে যেরকম আমরা আলাদাভাবে গায়ক মাদক বাদক নর্তক দিয়ে নাচ করাই গান করাই, সেই শব্দ আমরা, সেই সুর ছন্দ আমরা গ্রামের প্রকৃতিতে ফ্রিতে অ্যাভেলেবল পাচ্ছি। কোকিল দোয়েল পাপিয়া প্রভৃতি পাখির গান, নদীর শব্দ পাতার মর্মর শব্দ শ্যামল শস্যের গান হেলাধুলা, এগুলো হচ্ছে এই গায়ক বাদক নর্তকের অভাব পূরণ করে দিচ্ছে। বলছে পল্লীর আচ্ছা। ঘাটে মাঠে নদীর আলো বাতাসে, পল্লীর আলো বাতাসে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। পরতে পরতে মানে ভাজে ভাজে, ঠিক আছে? মানে পল্লী পল্লীর জিনিসটা কি স্যার? পল্লী মানে গ্রাম। প্রথমে বললাম পল্লী মানে গ্রাম, গ্রাম। ও আচ্ছা আচ্ছা। এইটুকু বুঝতে হবে, এইটুকু বেসিক নলেজ থাকা লাগবে। ক্লাস 10-এ পড়ো, কলেজে উঠে গেছো, যদি এটা না জেনে থাকো তাহলে নিজেকে নিয়ে ভয় করো। পল্লী মানে গ্রাম। পল্লী গ্রামের সাহিত্য। এখন হচ্ছে বাতাসের মধ্যে বাস করে, যখন আমরা ভুলে যাই যে আমরা বাতাসের মধ্যে ডুবে আছি, পানির মধ্যে হুম। মাছ বাস করে, যেরকম মাছ ভুলে যায় যে তারা পানির মধ্যে আছে, বাতাস থেকে বের হয়ে আমরা পানিতে পড়লে বুঝবো যে এতক্ষণ আমরা বাতাসে ছিলাম। আমরা বাতাসের মধ্যে থেকে বুঝতে পারি না যে আমরা বাতাসে আছি। সেরকম ভাবে পল্লীর সাথে আবার আটকে গেছে কথা। পল্লীর ভাজে ভাজে সাহিত্য মিশে আছে। কথা আটকে গেলে রেকর্ডিং পরে পাবা, একটু শুনো। তো এখন হচ্ছে বাতাসের মধ্যে বাস করে যেভাবে আমরা বুঝি না যে আমরা বাতাসের মধ্যে আছি, বাতাস থেকে পানির মধ্যে যদি আমরা পড়ে যাই তখন আমরা বুঝি যে আমরা হুম। এতক্ষণ বাতাসে ছিলাম। সেরকম ভাবে পল্লীর হচ্ছে সাহিত্যের পরিবেশে থেকে আমরা কখনো বুঝতে পারি না যে আমরা সাহিত্যের মধ্যে ডুবে আছি। পল্লীর প্রত্যেকটা সবকিছুর মধ্যে একটা মানুষ এসে কথা বলছে, এটাও একটা সাহিত্য। পল্লীর একটা নিজস্ব ভাষা আছে, এটা আমরা গ্রাম শহরের মধ্যে পাই না। তাহলে পল্লীর সেই মানুষটা একটা নিজস্ব অঙ্গভঙ্গি দিয়ে কথা বলছে, সেটাও একটা সাহিত্য, ঠিক আছে? সাহিত্য বলতে কি, সাহিত্য হুম। সংস্কৃতি বলতে তাদের নিজস্ব রীতিনীতি, তারা কি রীতিতে চলে। আমি যে পোশাক পরি এটা আমাদের দেশের ছেলেরা যে পোশাক পরে সেটা আমাদের দেশের কালচার। সেরকম ভাবে পল্লীর মধ্যে তারা যেভাবে চলাফেরা করছে, তারা যেভাবে কথা বলছে, এগুলো সেখানকার সাহিত্য সংস্কৃতি। তো এখানে একজনের কথা বলছে, শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন মৈমনসিং গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কি এক অমূল্য সম্পদ, অমূল্য খনি পল্লী জননীর বুকে লুকিয়ে আছে। শ্রদ্ধেয় ডক্টর দীনেশ চন্দ্র সেন তার হচ্ছে ময়মনসিংহ গীতিকার মধ্যে পল্লী জননীর যে একটা সাহিত্য সেটা সম্পর্কে বিস্তর আলোচনা করেছে। এটা নিয়ে সে আচ্ছা। বলছে, সুদূর পশ্চিমে সাহিত্য রসিক রোমারোলা। এই রোমারোলা হচ্ছে সাহিত্য রসিকের নাম, এটা প্রশ্নে আসে, রোমারোলা কে? সুদূর পশ্চিমে সাহিত্য রোমারুল্লাহ। রসিক, সুদূর পশ্চিমে সাহিত্য রসিক রোমারোলা, নাম হচ্ছে রোমারোলা। এবং যখন প্রশ্ন দিবে, একটু ভালো করে দেখো বইয়ের এখানে যে চন্দ্রবিন্দু আছে, এই যে রোমারোলার উপরে চন্দ্রবিন্দু আছে। যদি হুম। এখন পরীক্ষায় প্রশ্ন দিই আমি যে সুদূর পশ্চিমে সাহিত্য রসিকের নাম কি, যেটা পল্লী সাহিত্যিকে উল্লেখিত আছে, তুমি রোমারোলা লিখে উপরে চন্দ্রবিন্দু না দিলে তুমি কতে মার্ক পাবা না, ঠিক আছে? এগুলো বুঝছি। এগুলো হুম। মিস্টেক আমি বলে দিচ্ছি। এখন তার পরীক্ষা নেওয়া হবে না, পরীক্ষা নিলে অবশ্যই এই টাইপের প্রশ্ন দিতাম, যে দেখতাম যে ভুল করো কিনা। কিন্তু বলে দিচ্ছি, বোর্ডে যদি দেয় তখন এই ভুল করা যাবে না। তো সুদূর পশ্চিমে সাহিত্য রসিক রোমারুলা ময়মনসিংহের মদিনা বিবি সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। কার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, এগুলো এমসিকিউতে আসে। মনসুর বয়তির মতো আরো কত ময়মনসিংহের মন্দিরে। মদিনা। মদিনা বিবি,
মনসুর বয়তির মতো আরো কত পল্লী কবি শহরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করেছেন, কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দিবে। বলছে মনসুর বয়তি একটা বিখ্যাত পল্লী কবি, যে গ্রামীণ পরিবেশে ছিল, পল্লীর পরিবেশে ছিল, কিন্তু জি। তাকে আমরা কখনো মানে মনে মনে করো আমি খুব ভালো একজন পদার্থবিদের মতো অনেক কিছু আবিষ্কার করেছি, কিন্তু সেটার কোনো স্বীকৃতি নাই, বা সেটা কেউ জানেও না। তাহলে আমি যে হ্যাঁ। একজন পদার্থবিদ সেটা কেউ জানলো না, তাহলে আমার পদার্থবিদ্যার আবিষ্কারগুলো কিন্তু ঢাকা পড়ে থাকবে। তো মনসুর বয়াতি কিন্তু একজন জি। বিখ্যাত পল্লী কবি, তাকে পল্লীর মানুষজন চিনে, কিন্তু শহরের চক্ষুর অগোচরে, মানে শহরে যা মানে সেটা প্রকাশিত হওয়া, তো সেটা কারোর প্রকাশিত হয় নাই এবং তাকে কেউ চিনেও না। এখানে দেখো বই মনসুর বয়াতি নাম আসছে, তুমি এত মানুষের নাম জানো, মনসুর বয়াতির নাম তুমি জানো না। কারণ কি? তোমার শহরের সভ্যতার সংস্পর্শে এটার কোনো দাম পাই নাই। তো এই যে আত্মগোপন করে আছে, কে তাদের সাহিত্যের মজলিসে এনে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দিবে, এমন কেউ নাই। গ্রাম এবং শহরের মাঝখানে এমন কোনো মধ্যস্থতাকারী নাই, বা এমন কেউ নাই। যেমন এই যে টিউশন মিডিয়াকে দেখো, কোথা থেকে হ্যাঁ। একটা টিচারকে পরিচয় এনে তোমার বাসায় দিয়ে যাচ্ছে। তো গ্রামে এরকম কোনো মিডিয়াম হুম। নাই যে তোমার একটা পল্লী কবি আছে, তাকে আমি একটা কর্মসংস্থান করে দিব, তাকে আমি শহরের মানুষের সামনে পরিচয় তুলে দেব, সবাই মানুষ তার কাছে শুনতে আসবে, তার সাহিত্যগুলো দেখতে আসবে, তাকে সাহিত্যের বিনিময়ে দাম দিবে। এরকম কেউ ছিল না। তাদের মধ্যে যোগ্যতা ছিল, তাদের মধ্যে মেধা ছিল, কিন্তু এমন কিছু মাধ্যম ছিল না যেটা তাদেরকে আলোপাত মানে প্রকাশ করবে তাদের মেধাগুলা। এই গল্পের মূল উদ্দেশ্য এটাই যে আমাদের পল্লী সাহিত্যর যেই জিনিসগুলো আছে, কবিতা বলো বা হুম। যাত্রাপালা এগুলো বলো, এগুলো মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, তারা পল্লীর পরিবেশে তারা হয়তো মানুষজনকে ডেকে বিনোদন দিচ্ছে, কিন্তু এমন কোনো মাধ্যম ছিল না যেটা তাদেরকে শহরের সভ্যতার সংস্পর্শে এনে পরিচয় করিয়ে দিয়ে তাদেরকে সেই মেধাটার মূল্যায়ন দিবে। তারা গান করতে পারে, তারা নাচ করতে পারে, এটা যদি শহরে গিয়ে একটা মেলায় গিয়ে গান নাচ করে, তাহলে সেখান থেকে তাদের আয় হয়। কিন্তু গ্রামে কিন্তু তাদের সেটার জন্য বিশেষ কোনো আয় নাই, এবং যে আয়টা হয় সেটাও খুব স্বল্প। তাই গল্পের মূল উদ্দেশ্য কিন্তু এটা। হুম। আচ্ছা, এখন বলছে আজ যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এসব অজানা অচেনা কবিদের গাথা সংগ্রহ করে, গাথা বলতে তাদের রচনা, তারা যেগুলো সৃষ্টি করেছে, তাদের সৃষ্ট সাহিত্য, সেটা কবিতা হতে পারে, গান হতে পারে, ছোট গল্প হতে পারে, ছন্দ হতে পারে, যাত্রা হতে পারে, এগুলো হচ্ছে, তাহলে দেখা যেত বাংলার মুসলমান সাহিত্য সম্পদে কত ধনী। মানে দেখা যেত যে তাদের মানে এমনও বাংলার যে তাদের যে সাহিত্যগুলো আছে, এটার মধ্যে দেখা গেল নবী রাসূলদের জীবন গাথা উঠে আসছে। অনেকে দেখো না গান জি। করে নবীদের জীবনী পাঠ করে। তো এখন যদি কি হতো, তাদের এই পল্লী থেকে যদি তাদের এইসব অজানা অচেনা নাম না জানা কবিদের বা সাহিত্যিকদের সংগ্রহ করে আমরা একটা আলো বাতাসের সংস্পর্শে পরিচয় করে দিতাম, তাহলে দেখতাম যে বাংলাদেশের যে মুসলমানদের যে সাহিত্য, মুসলমানদের যে নিয়ে ঘটনাগুলোকে সংরক্ষণ করে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা হয়, এটাও আরো বেশি সমৃদ্ধ হতো। কিন্তু এই কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? স্বেচ্ছাসেবক দল বলতে যারা নিজে থেকে সেবা দান করে, কিন্তু এর বিনিময়ে কোনো অর্থ নেয় না। যেমন জুলাই অভ্যুত্থানের পরে ছাত্ররা নিজে থেকে দেশের মানে ঝাড় দিয়ে দেশ পরিষ্কার করছে, তারপরে ট্রাফিক জি। পুলিশের দায়িত্ব নিয়েছে। এটা হচ্ছে হ্যাঁ। স্বেচ্ছাসেবা কাজ কাম, যে তুমি নিজের থেকে স্বেচ্ছায় সেবা দান করবা, কিন্তু এর বিনিময়ে কোনো পারিশ্রমিক বা অর্থ তুমি নিবা না। এটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার তোমার দ্বারা সমাজের একটা কল্যাণ সাধিত হবে, তোমার স্বেচ্ছাতে, তোমার ইচ্ছাতে। হুম। এটা একটা প্যারা গেল। তাহলে এইটুকু যেই প্যারাটুকু গেল, এইটুকুতে আমরা বুঝলাম যে আমাদের পল্লী সাহিত্য শহরে সমৃদ্ধ, মানে সাহিত্যে সমৃদ্ধ, কিন্তু সাহিত্যে সমৃদ্ধ আছে, পরতে পরতে সাহিত্য আছে, পল্লীর পরিবেশের সাথে সাহিত্য মিশে আছে, কিন্তু আমাদের মধ্যে এরকম কোনো স্বেচ্ছাসেবক দল নাই যেটা হচ্ছে এই পল্লীর সাহিত্যটাকে শহরের সমাজের সাথে পরিচয় করিয়ে দিবে। ঠিক আছে, এবার পরেই বেড়াতে যাই। বলছে হচ্ছে আমরা পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে ঝিল্লি মুখর সন্ধ্যাকালে মনে করো যে অনেক হাসি কলরব, আনন্দ মুখর সন্ধ্যা। ঠিক আছে, হুম। মনে করো যে সামনে ঈদের চাঁদ রাত আসছে, আমাদের ওই আনন্দটা হুম। কিন্তু সন্ধ্যার পরে থেকেই। তো এটাকে বলা হয় ঝিল্লি মুখর সন্ধ্যা। ঝিল্লি মুখর সন্ধ্যা, যে আনন্দ আচ্ছা। আনন্দ উচ্ছ্বাসে ভরপুর সন্ধ্যা, এটাকে বলে ঝিল্লি মুখর সন্ধ্যা। ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছোটবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলি না কত মনোহর, কত চমকপ্রদ। তাহলে হচ্ছে আমরা যে পল্লীগ্রামের দাদা নানাদের কাছ থেকে যেসব গল্পগুলো শুনেছি, সেগুলোকে মনে করে শুনতে শুনতে ঘুমায় গেছি, এগুলো কত মনোহর, কত চমকপ্রদ কেন বলছে? তারা যখন এই দাদা নানারা যে বানিয়ে বানিয়ে যে গল্পগুলো বলছে, তারা কিন্তু নিজেরাও জানে না, মানে নিজেরাও কিন্তু আগে থেকে গল্পটা কারোর কাছ থেকে শুনে আসে নাই।
এই বানাতে বানাতে প্রতিদিন এক একটা করে গল্প বানাতে বানাতে সে গল্পগুলো মানে তারা নিজেরাই এক একদিন এক একটা গল্প বানাই ফেলছে বলতে বলতে, মানে মনে আসছে বলে ফেলছে, ওটা একটা গল্প হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এইগুলো কিন্তু পল্লীর সাহিত্য। তোর কারণ কথা কি, একদম আটকে আটকে আসতেছে। আজকে আসুক একটু বেঁধে শোনো, রেকর্ডিং তো পাবা। তো তাদের সাহিত্যগুলো মানে তাদের এই আমরা তাদের কাছ থেকে যে গল্পগুলো শুনছি সেটাও হচ্ছে মানে একটা পল্লীর সাহিত্য। কারণ কি, তাদের মুখের বাচন ভঙ্গি কিন্তু একরকম। এই গ্রামের একটা মানুষের মুখের কথার ধরন, এটা শহরের একটা মানুষের মুখের কথার ধরন আলাদা। দুইজন মানুষ কথা বললে মনে করে শুনতে দুই রকম লাগে। তো হুম তাদের কাছ থেকে আমরা তাদের মুখ থেকে একটা গল্প শুনছি, এটা কিন্তু একটা পল্লীর সাহিত্য। এই মানুষটা এখন যদি ওই গল্পটা আমি তোমাকে ডেকে নিয়ে এসে বলি, তাহলে তোমার কাছে শুনতে সেরকম ইন্টারেস্টিং লাগবে না। তারা মনে করো দাদা, গ্রামের দাদা নানারা তোমার কোলের মধ্যে নিয়ে বসায় একটা গল্প তোমার কানের কাছে বলছে, ওইটা যতটা মানে শুনতে মনোহর লাগে, তো যতটা আগ্রহ লাগে, আমি এখন পড়ার স্টাইলে হুম তোমাকে একটা গল্প ওইভাবে স্ক্রিনশট দিয়ে বোঝালে তোমার কাছে ওরকম ভালো লাগবে না। তো এটা হুম। তারটা শুনতে বেটার লাগছে বলে ওইটা একটা সাহিত্য, ওইটা একটা সংস্কৃতি। তো গেল, তাহলে সাহিত্য জিনিসটা কি আশা করি বুঝতে পারছো। বলছে আরব উপন্যাসের, গল্প বলাও কি স্যার সাহিত্য? গল্প বলা সাহিত্য, কারণ এখানে সে নিজে থেকে সৃষ্ট করছে। তুমি সে এক একদিন এক একটা হ্যালো। গল্প বলতে বলতে সে নিজের মতো করে বানিয়ে তোমাকে আরো গল্প বলছে, মানে হঠাৎ করে তার মাথায় যা আসছে সেটাকেই সে বানিয়ে একটা গল্পের রূপ দিয়ে দিচ্ছে। তাহলে এটা কি তার একটা সৃষ্ট কর্ম, প্রতিদিন সে বলতে কিন্তু বলতে এটা তার তো সত্যি না। হতে, হ্যাঁ সত্যি না, তোমার এখানে যাত্রা পালাতে এদেশেই একটা মহুয়ার পালা একটা মানে যাত্রার কথা শুনেছিলে কিছুদিন আগে, সবকিছু কি সত্যি? সত্যি না। তারপরে এই যে বাংলাতে যেসব সিনেমা নাটক দেখো, সব কি সত্যি কাহিনী? সত্যি কাহিনী না। সত্যি কাহিনী নিয়ে গল্প হয় কয়টা? বেশিরভাগই কাল্পনিক কাহিনী, যে এখানে রংচং মেখে। ইভেন যে সত্যি কাহিনীগুলো আছে, যেমন হচ্ছে আমাদের এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, দেবদাসের কত সিনেমা আছে তার ঠিক ঠিকানা নাই। তো এটা হচ্ছে হুম মনে করো যে হয়তো কয়েকটা জায়গায় সত্যি কাহিনী দেখায়, কিন্তু ইন্ডিয়াতে যেই মানে মেন যে কাহিনীটা দেখাইছে, ইন্ডিয়াতে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এদের নিয়ে যে কাহিনীটা দেখাইছে, এর মধ্যে আরো অনেক কিছু এমন কিছু আনছে যেগুলো আসল সাহিত্যে নাই, আসল উপন্যাসে নাই। আমি উপন্যাস পুরোটা পড়ছি, ওই উপন্যাসের মধ্যে এমন কিছু নাই যেগুলো সিনেমার মধ্যে দেখাইছে। মানে আমাদের সাহিত্যটা কেন, আমরা এই জিনিসগুলো কেন পড়ি? আমাদের ভালো লাগার জন্য। আমি এই যে সফটওয়্যার ডেভেলপিং করছি, আমি তাহলে ইঞ্জিনিয়ারিং তারা কি করছি, মজা পাইছে দেবদাস দেখে? ভালো লেগেছে, কত হাজার হাজার দর্শক শ্রোতা এগুলো দেখছে, মানে তারা দেখে এই যে আনন্দ পেয়েছে, মানে গল্পটাকে অন্য আঙ্গিকে ঘুরাই দিচ্ছে যাতে আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। তা আমরা সাহিত্যগুলো কেন করি? আমাদের বিনোদনের জন্য, আমাদের মনের খোরাকের জন্য। যেমন আমি মনে করে 24 ঘন্টা এই যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা নিয়ে থাকি, আমার কাছে অবশ্যই একটা ফ্রি টাইম আসলে আমার মনে হবে যে এমন কিছু একটা দেখি, ইউটিউবে ঢুকে এমন কিছু একটা দেখি যেটা দেখলে আমার ভালো লাগবে, আমি একটা সিনেমা নাটক দেখবো। তো এখন এই জিনিসটা যত বেশি ইন্টারেস্টিং হবে, আমার দেখার তত বেশি আগ্রহ থাকবে। এটা যিনি এমন না যে এই জিনিসটা নিয়ে আমি 24 ঘন্টা পড়ে আসি, 24 ঘন্টা পড়ে থাকলে তুমি ইন্টারেস্টিং পাবো না। তো ওই জিনিসটাকে দর্শকের কাছে যত রংচং মেখে, যত ইন্টারেস্টিং গল্পের মোড় বাঁক, মানে যত বেশি আরো বেশি সেটা মিস্টিরিয়াস বানানো যায়, সেটা তারা করছে। তো এখন দেখো পরের লাইনে বলছে আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রতিভ, আলীবাবা 40 দস্যু, এগুলো হাজার কত পল্লীর গল্প আছে। আলীবাবা 40 দস্যু, 40 চোর, আলীবাবা 40 চোরের সিনেমা আছে, আলাউদ্দিনের আশ্চর্য প্রতিভ, এগুলোর মানে কোনো সত্যতা নাই। তারপরে যে বেহুলা, বেহুলা লক্ষিন্দর, এগুলো তো নাম শুনছো? শোনো নাই? না। বেহুলা স্টার জলসাতে একটা সিরিয়াল হতো, বেহুলার কত নাটক আছে, যে সাপে তার বরকে কাটে, সে ভেলা নিয়ে নদীর সাথে তার সাপের মানে তার হাজবেন্ডের মরদেহ নিয়ে যায়, দেবতার কাছে যায়, গিয়ে তার হচ্ছে স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসে। তো এটা কি সম্ভব যে তুমি মানে যে মানুষ মারা গেছে তার সাথে ওই নদীতে ভেলায় ভাসাই দিছে তাকে, তার সাথে গিয়ে বসে দেবতার কাছ থেকে হচ্ছে তার জীবন ফেরত নিয়ে আসবে, মানুষের জীবন ফেরত নিয়ে আসা সম্ভব? তো আবার নাকি শুনি বেহুলার বাসর ঘর বাংলাদেশে না। কোথায় আছে। তো হচ্ছে এগুলো হচ্ছে মানে কি, এগুলো হচ্ছে মানুষের ইন্টারেস্টিং জিনিস, যে সাপে কাটছে আবার তার দেবতার সাথে গিয়ে সাক্ষাৎ করে আসছে। এগুলো তো মানে একটা মানুষের মানে আগ্রহের জিনিস, যে কি হয় দেখি, কি হয় দেখি। এই জিনিসগুলোই হচ্ছে সাহিত্য, হুম। যেটা আমাদের মনে অল্প সময়ের জন্য ভালো লাগার আচ্ছা খোরাক দেয়, আচ্ছা আচ্ছা। আমাদের মনে দাগ কাটে। এখন দেখো আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্তৃতির অতল তো গর্বে তলিয়ে যাচ্ছে। কর্মনাশা স্রোত বলতে যেটাকে ধ্বংস করে, ধ্বংসকারী। তো এখন আমরা যে আধুনিক শিক্ষা দীক্ষার মধ্যে যেগুলো আমরা চলে আসছি, তার মধ্যে আমাদের এই সাহিত্য চর্চা নাই বলতে গেলেই চলে। আসলে কারণ সাহিত্য চর্চা দিয়ে আমরা করবোটা কি? আমাদের পেটের ভাত তো সাহিত্য চর্চা দিয়ে আসবে না। আমাকে যদি এখন বলো যে সারাদিন হুম বসে বাংলা পড়ান, আমার কাছে আমি অবশ্যই তোমাকে বাংলা পড়াবো না সারাদিন বসে। বা
আমি তোমার কাছে বাংলা মানে একজন বাংলা টিচারের যে দাম ভার্সিটিতে গিয়ে দেখবা বা কলেজে গিয়ে দেখবা একজন ফিজিক্সের টিচারের আরো বেশি দাম। কেন? কারণ ওইগুলো শিখতে কঠিন লাগে, ওইগুলোর জন্য বড় বড় ডিগ্রি আছে, এইগুলোর উপরে আলাদাভাবে সেটার গুরুত্বারোপ করা হয় না, বা এটার শিক্ষার স্তর অতটা বেশি সুদূর প্রসারী না যে বাংলা পড়ার জন্য জি। তুমি দেশের বাইরের একটা ভার্সিটিতে চলে যাবে, এরকম তো না, হয় না সচরাচর, খুব কম হয় যে বাংলার একেবারে মাস্টার। হুম। এখন বলছে এখনকার শিক্ষিত জননী সন্তানকে রাখালের পিঠাগাছের কথা, রাক্ষসীপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পক্ষীরাজ ঘোড়ার কথা শোনায় না। এখনকার শিক্ষিত জননী বলতে শিক্ষিত মায়েরা তার সন্তানদেরকে এ বসে বসে আগেকার এই হাবল তাবল কাহিনীগুলা হাট্টিমা টিম টিম ছড়া শোনাবে না, বলবে ইউটিউব চালু দিয়ে বলবে দেখো, বসে বসে দেখো, আমাকে একটু কাজ করতে দাও। ঠিক আছে, তাদের কাছে হুম। কি বলে আরব্য উপন্যাসের গল্প বা ল্যাম্বস টেলস অফ শেক্সপিয়ার গল্পের অনুবাদ। তাদেরকে শেক্সপিয়ার বা ইংলিশ সাহিত্যিকদের আমরা হচ্ছে গল্প পড়ে শোনাবো বা গল্পের বাংলা পড়ে শোনাবো। তারপরে হচ্ছে ওই সেই হেয়ার অ্যান্ড টর্টয়েজের গল্প শোনাবো। তারপরে হচ্ছে থাস্টিক্রোয়ের গল্প শোনাবো। কারণ কি, এগুলো হচ্ছে মানে তার ইংলিশ ইংলিশ যাদের লেখক তাদের লেখা, কিন্তু বাংলার মানে বাংলার পল্লী সাহিত্য বা বাঙালির যে একটা নিজস্ব ঐতিহ্য গল্প আছে, সেগুলো আমরা আমাদের মানে ছেলে মেয়েদের শুনাই না। মানে আমাদের আসলে এটা নিয়ে শিক্ষার, এটা এটা আমরা যে কষ্ট করে শিখি এই গল্পগুলো যে আমরা বই থেকে পড়ছি, কিন্তু এই পল্লী সাহিত্য আমরা নানি দাদির মুখে যে গল্পগুলো শুনছি সেগুলো আমাদের কাছে শোনানোর প্রতি ইন্টারেস্ট নাই, কারণ ওইগুলো আমরা কষ্ট করে শিক্ষা লাভ করি নাই। আচ্ছা গেল। ফলে সুদূর অতীতের সাক্ষী রূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। ফলে আমরা যখন এই আমাদের নানি দাদিদের কাছ থেকে যে গল্পগুলো শুনছি বা পল্লীর যে আমরা গল্পগুলো দেখছি, এই গল্পগুলো যখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে না শোনাই, তখন সমস্যাটা কি হয় যে আমাদের অতীতের জেনারেশন গুলো আমাদের যে জিনিসগুলো শিক্ষা দিয়ে গেছে, যে জিনিসগুলো বলে গেছে, এই জিনিসটা পরবর্তী প্রজন্মে যাচ্ছে না। লাইনটা আবার বলেন, শুনি নাই, কথা কেটে কেটে আসতেছে। তো আমরা যখন হচ্ছে এই হ্যালো। আমরা যখন হচ্ছে এই পল্লীর জিনিসগুলা, পল্লী সাহিত্যের এই গল্পগুলা যেগুলো আমরা আমাদের নানা দাদার কাছ থেকে শুনছি, এগুলো যদি আমরা পরবর্তী হ্যাঁ। প্রজন্মের গল্প মানে ছেলে মেয়েদের কাছে না বলি, তাহলে সমস্যাটা কি হয়, আমাদের আগেকার মানে পূর্ব প্রজন্মের যে একটা ঐতিহ্য ছিল, একটা মানে একটা ধারা ছিল যে এই গল্পগুলোর প্রচলন আছে, এই পূর্ব প্রজন্মের গল্পগুলোর সাথে, পূর্ব প্রজন্মের ঘটনাগুলোর সাথে, পূর্ব প্রজন্মের মানুষের মন মানসিকতার সাথে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা পরিচিত হতে পারে না, বা তারা জানতেও পারে না যে আমাদের নানা দাদারা আগে এরকম মন মানসিকতার ছিল, এরকম গল্প করতো। তারা তাদের মতো শেক্সপিয়ারের গল্প পড়ছে, তারা তাদের মতো ইউটিউবে গিয়ে একটা কন্টেন্ট দেখছে, ফেসবুকে গিয়ে একটা কার্টুন দেখছে, এরকম করে তারা হচ্ছে দিন পার করছে। এবং তারা জানেও না যে এরকম একটা সাহিত্যের ভান্ডার আছে আমাদের, আমরা বাঙালি, তারাও বাঙালি, কিন্তু তারা জানতেও পারছে না যে তাদের একটা বড় সাহিত্যের ভান্ডার আছে বা ছিল। যদি আজকে বাংলাদেশের সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তাহলে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখে দিতে পারতেন বাংলার নির্ভীত্য কোণে কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে, কিংবা ভারত উপমহাদেশের সিংহল, সুমাত্রা, যাত্রা, কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনি ভাবে প্রচলিত আছে। প্রত্নতাত্ত্বিক বলতে বোঝায় যে যারা হচ্ছে ভাঙা ধ্বংসাবশেষ থেকে গুরুত্বপূর্ণ সোনা দানা, মনে করে একটা ভবন ধসে পড়ছে সেখান থেকে, বা আগেকার যুগের একটা মানে ধসে পড়া পরিত্যক্ত ভবন, সেখান থেকে সোনা দানা বা গুরুত্বপূর্ণ জিনিস সংগ্রহ, মূর্তি, এগুলো সংগ্রহ করে। তো বলছে যে যদি আগেকার রূপকথাগুলো সংগ্রহ করা যেত, দেখা যাবে যে এই রূপকথাগুলোই আমরা যে সেই ভারত উপমহাদেশের যেসব বিখ্যাত স্থান আছে সেখানকার গল্পে আমাদের হচ্ছে এই আমাদের মানে পল্লী সাহিত্যের গল্পগুলো প্রচলিত আছে। কিন্তু এমন কোনো প্রত্নতাত্ত্বিক নাই বা এমন কোনো গবেষণা নাই যা আগেকার যুগের সেই পল্লী সাহিত্য নিয়ে গবেষণা করবে, করে হচ্ছে এইগুলোর মানে ভারত উপমহাদেশের যেই দেশগুলো জায়গাগুলোর নাম বললো সেখানকার প্রচলিত গল্পের সাথে মিলিয়ে দেখবে। পরে বলছে যে হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুনিয়া কিংবা এই জায়গাগুলোর নাম মনে রাখতে হবে, এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে লিথুনিয়া কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণী এখনো হুবহু কিছু রূপান্তরিত ভাবে উপকথাগুলো তার ছেলে পোলে নাতিপুতিকে স্যার শোনাচ্ছে। কি আবার বলেন, শুনি নাই। তো এখন বলছে যে হচ্ছে একইভাবে হচ্ছে ভারতীয় উপমহাদেশের হ্যালো। যেই হচ্ছে ভারতীয় উপমহাদেশের যেই হচ্ছে মানে মা আছে, ভারতীয় উপমহাদেশের যে পল্লী রমণীগুলো আছে, তারাও একইভাবে হুম। আমাদের গল্পগুলোকেই শোনাচ্ছে, আমাদের গল্পগুলোকে তারা শুনিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এমন কোনো প্রত্নতাত্ত্বিকবিদ নাই যে হচ্ছে তাদের এই গল্পের ধ্বংসাবশেষগুলোকে সংগ্রহ করে বা আমাদের আগেকার যুগে যে গল্পগুলো ছিল সেগুলো সংগ্রহ করে আমাদেরকে আমাদের গল্পগুলো দিয়া মানে শোনাবে, মানে মিলাবে।
আমি যে কথাটা বললাম সেটা এখানে বলছে যে কে আছে যে উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। এমন কেউ কি আছে যে আমাদের আগেকার যুগের যেই মানে হচ্ছে গল্পগুলো ছিল সেগুলোকে অ্যানালাইজ করবে এখনকার যুগের প্রচলিত গল্পের সাথে, বা হচ্ছে ভারত উপমহাদেশের প্রচলিত যে গল্পগুলো আছে সেগুলোর সাথে মিলাবে? এমন কেউ নাই। তো এই লাইনটা ইম্পর্টেন্ট, দেখো। এখনকার সময় সময় আছে নাকি কারো? সেটাই, সময় নাই কারো। পরে বলছে দেখো, ইউরোপ আমেরিকা দেশে বড় বড় বিদ্বানদের সভা আছে, তাকে বলে ফ্লোকলোর সোসাইটি। এটা কতে আসে, এটা দাগায় রাখো। তাহলে ইউরোপ আমেরিকা দেশে শুধু আমেরিকা লিখলে হবে না, শুধু ইউরোপ লিখলে হবে না, আমেরিকার জায়গায় অস্ট্রেলিয়া লিখলে হবে না, ইউরোপ আমেরিকা লিখতে হবে। বই যেভাবে আছে সেভাবেই। এমন ভাবে আচ্ছা। দেওয়া হয় যেটাকে তোমার যেভাবে বই অ্যান্সার আছে সেভাবেই লিখতে হবে। তুমি ইউরোপের জায়গায় অন্য কিছু লিখবা, আমেরিকার জায়গায় আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়া লিখবা, তাহলে মিল হবে না। এটা সবাই ভুল করে, আমেরিকার জায়গায় অস্ট্রেলিয়া আফ্রিকা এসব লিখে রাখে। তো বইয়ে যেভাবে আছে সেভাবে লিখতে হবে, তাছাড়া মার্ক পাবা না। এখন বলছে তাদের কাজ হচ্ছে, মানে ফ্লোকলোর সোসাইটির কাজ কি, এখান থেকে এই দেখো এই প্রশ্নটা এটা খতে শোনা আসে। যায় না। এটা কতে আসে, এটা কতে আসে। আর পরেরটাতে আসে হচ্ছে ফ্লোকলোর সোসাইটির কাজ কি, এটা খতে আসে। ফ্লোকলোর সোসাইটি কি, ফ্লোকলোর সোসাইটির এটা কাজ কি, কোনটা কোনটা? দাগাই দিছি দেখো। তো ফ্লোকলোর সোসাইটির কাজ হচ্ছে যে হচ্ছে লক্ষ্য চাই। ফ্লোকলোর সোসাইটির কাজ হচ্ছে যে আমাদের এইসব পুরাতন দিনের যেসব গল্প আছে সেগুলোকে সংগ্রহ করবে, করে অন্য সভ্য দেশের যেসব প্রচলিত গল্পগুলো আছে তাদের সাথে মিলিয়ে দেখবে। আমাদের কিন্তু এইগুলো সংগ্রহ করার কেউ নাই। তো হুম। এই নৃতত্ত্বের মূল্যবান উপকরণ হিসাবে, মানে মূলত এইটুকু, আমি ওইটুকু আসলে দেখালাম। মূলত এইটুকুই। খ এই এক লাইন, মানে ওই এক লাইন আছে, তোমাকে আরো ব্যাখ্যা করে লিখতে হবে। তো এখন বলছে এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। এই গল্পগুলো এখন নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে, নৃতত্ত্ব এটা এমসিকিউতে আসে, পণ্ডিত সমাজে হুম। গৃহীত হয়। তো পরে একটা লাইন বলছে, শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বা ঠাকুরমার ধলে যথেষ্ট নয়। বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালানে তার সংকলন হতো না। আমাদের মধ্যে আমাদের বাংলাতে যদি আমরা উপকথাগুলো বা ছোটখাটো গল্পগুলো নিয়ে বলতে যাই, তাহলে প্রথমে আসবে যে ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে। হুম। ঠাকুরমার ঝুলি কার রচনা? শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, এই পুরোটা নাম। এটা কতে আসে কিন্তু, এই পুরোটা নামই লিখতে হবে। তুমি যদি শুধু শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র বা শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন লেখো তাহলে হবে না, পুরোটাই লেখা লাগবে। এটা ঠাকুমা জি লেখছে বেটা? হ্যাঁ, এই লোক লিখছে, একটু একটু মানে রেসপেক্ট দিয়ে কথা বলো। তো এখন বলছে যে হচ্ছে ইনি হচ্ছে ঠাকুরমার ঝুলি লিখছে। তো বলছে যে আমরা শুধু এটার নামই জানি, কিন্তু এখন যদি আমরা সমস্ত হুম। উপকথাকে এক জায়গায় করি তাহলে দেখা যাবে বিশ্বকোষের মতো কয়েক বালানে। বিশ্বকোষ বলতে বোঝায় যে বিশ্বের সব শব্দগুলো নিয়ে যে অর্থটা তৈরি হয় সেটা বিশ্বকোষ। তো সেটা তো অনেক মোটা, কিন্তু বোঝাতে চাচ্ছে যে বাংলার সমস্ত উপকথা যদি এক জায়গায় করি তাহলে সে বিশ্বকোষের থেকেও তার থেকেও বড় গল্পের বই তৈরি হয়ে যাবে। হুম। তো এখন দেখো পরের ইয়েতে বলছে, আমরা শেক্সপিয়ার পড়েছি রাক্ষসদের বাধা বলি ফাই ফাই ফো ফান, স্মেল দ্য ব্লাড অফ ব্রিটিশ ম্যান। আমরা শেক্সপিয়ারের গল্পে এটার নাম দেখি, কিন্তু আমাদের সেম হুম। জিনিসটা আমাদের বাংলা সাহিত্যে আছে, হাও মা খাও মানুষের গন্ধ পাও, নীল কমলা লাল কমলের হুম। গল্প ছিল। তাহলে দেখো যে আমাদের গল্পগুলো কিন্তু তাদের সাথে সাদৃশ্য, আমাদের গল্পগুলোই কিন্তু কোনো না কোনো ভাবে মানে সেই পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আমরা আমাদের হুম। গল্পটাকে আলাদাভাবে তাদের কাছে শুনাই না। আমরা ওই গল্পগুলোকেই বলি যে শেক্সপিয়ারের গল্প, এই নাম দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে শোনাই। কিন্তু দেখো একই গল্প, শেক্সপিয়ার বলছে রাক্ষসের বাধা বলি ফাইভ ও ফান, স্মেল দ্য ব্লাড অফ ব্রিটিশ ম্যান। হুম। এটারই বাংলা কিন্তু এটা, হাও মা খাও মানুষের গন্ধ পাও। এখানে বলছে ব্রিটিশ ম্যান হুম। আর এখানে বলছে শুধু মানুষ। জি। এখন বলছে তাহলে এই সাদৃশ্যটা কই থেকে আসলো, মিলটা কই থেকে আসলো? তো বলছে মিলটা আসলো তবে কি একদিন সাদা ইংরেজ ও কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই ভাই রূপে তাঁবুর নিচে বাস করতো। তাহলে বোঝাতে চাচ্ছে আমরা বাঙালিরা কালো, ইংরেজরা সাদা। তাহলে আমাদের গল্প তাদের কাছে গেল কি করে? তাহলে কি তারা একসাথে বাস করতো? এই জিনিসটা আমাদের কাছে রহস্য, যে তারা কি আজকে কিছুদিন আগে একসাথে বাস করতো? এটা আমাদের গল্প নাকি ওদের গল্প আমরা কপি এটা করে? আমাদেরই মানে গল্প, এটা আমাদেরই গল্প, কিন্তু ওদের কাছ থেকে আমরা ওদের গল্পের মধ্যে আমরা এটা পাই। তাহলে কিভাবে পাই? ও আচ্ছা, আমাদের গল্প তাদের কাছে গেল কি করে? আমরা কি তাহলে কি কপি একসাথে? করছে। তাদের তো কপি করার মাধ্যম নেই, তাদের কোনো দায় ঠেকছে যে তারা আমাদের মতো নিম্ন জাতের কাছে আসবে, নিম্ন সভ্যতার কাছে আসবে, তাদের থেকে অনুন্নত সভ্যতার কাছে এসে গল্প নিবে? না,
তাহলে এমন হতে পারে যে আমাদের মানুষ তাদের মানুষ আগে হয়তো একসাথে বাস করতো, বা এমন হতে পারে যে হচ্ছে যুদ্ধের সময় এই ইংরেজদের সাথে বাঙালির বিবাহ হয়েছে, তারা বিয়ে করছে, তাদের একসাথে তারা হতে পারে। এখানে বলছে দেখো কি সে আজ কতদিনের কথা কে জানে, মানে এখানে কবি, এখানে হচ্ছে লেখক একটা রহস্য দিয়ে রাখছে যে আমি কবি নিজেও জানে না বা লেখক নিজেও জানে না যে এখানে এই এরকম ঘটনা ঘটছে কিনা। তো হচ্ছে, তো আমরা কথায় কথায় প্রবাদ বাক্য জুড়ি, শুধু এটাই না, আমাদের উপকথায় না, আমাদের আমাদের মধ্যে কিছু প্রবাদ বাক্য আছে। যেমন এই যে বলি নাচতে না জানে উঠান বাঁকা, এটার কিন্তু ইংরেজিও আছে, এটার ইংরেজিও আছে। তাহলে আমাদের সেম ভাবটা তাদের কাছে গেল কি করে, বা তার থাকতে তাদের মর্যাদা নেই, ধরি মাছ না আসুই পানি, এগুলোর কিন্তু ইয়েও আছে। তবে আমরা বলি আঙুর ফল টক, ওরা বলে গ্রাফসার সাওয়ার। তাহলে আমাদের আমাদের এই প্রবাদ বাক্যগুলো ওদের কাছে গেল কি করে, কোনো একটা মাধ্যম ছিল। তো এরকম আরো অনেক কিছু আছে। তো এখানে একটা খনার বচনের নাম দিয়েছে, দেখো এটা এটা এমসিকিউ তে তুলে দিয়ে বলে এই জিনিসটা কি, কবিতা বচন এরকম অনেক কিছু অপশন দেয়। তো এটা হচ্ছে খনার বচন। কলা রুয়ে কেটো না পাত মনার তাতেই, বচন। কলা রুয়ে কেটো না পাত তাতেই কাপড় তাতেই ভাত, এটা হচ্ছে খনার বচন। কলা রুয়ে না কেটে পাত তাতেই কাপড় তাতেই বাঁধে। এটা মানে কি স্যার? এটা জানি না, এটা সম্ভবত বলছে যে হচ্ছে মানে ওই গাছকে না কাটতে বলছে, ওইটাতেই আমাদের ভাতের মানে ওইটার উপরে আমরা, ওটা দিয়ে আমরা মানে মানে বস্ত্র নির্ধারণ করছে, আবার ওটা দিয়ে আমরা ওইটা দিয়ে আচ্ছা। আমরা ভাত খাচ্ছি। তো এখন হচ্ছে ওইখানেই বলছে যে সম্ভবত এটাই বলছে গাছ না কাটার প্রতি নিয়ে একটা খনার বচন বানাইছে এরকম। তো এখন দেখো প্রবাদ বাক্য ডাক ও খনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে, কেউ তো অস্বীকার করতে পারবে না। ভুয়ো দর্শন বলতে বোঝায় যে হচ্ছে মানে আমাদের বিশ্বাস বা আমাদের একটা মানে হচ্ছে নীতি নির্ধারণ বা আমাদের সমাজ পরিচালনা বা আমাদের বিশ্বাস আমাদের ধারণা, এটা নিয়ে। তো এখন বলছে এই প্রবাদ বাক্য খনার বচনের মধ্যে আমাদের কত চিন্তা ভাবনা দর্শন সবকিছু মিলিত হয়ে আছে, এটাও আমরা জানি না। কারণ আমরা এটা বলছি তখনকার, কিন্তু আসলেও তখনকার না হতে পারে, আরো আগেকার কথা হতে পারে। হুম। আমরা বলছি আজ থেকে 100 বছর আগে এই মানুষগুলো এই কথাটা বলতো, তার মানে হয়তো এটা তখনকার, কিন্তু 100 বছরের মানুষ হয়তো তার আগের 100 বছরের আগে থেকে ফলো করছে এটা। তো এটা কত যুগের সেটা আমরা জানি না। তা আমরা এখনো এই প্রবাদ বাক্যগুলো বলি, এই যে এগুলো দেয় যে পীরেই বসে পেরোর খবর, এটা কি প্রবাদ বাক্য, এটা হচ্ছে এমসিকিউ তে আসে। তো এখন পীরের বসে পীরের বসে। তো এটা হচ্ছে কোন সময়কার কথা মনে করিয়ে দেয়, যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। এটা এমসিকিউ তে আসে, পান্ডুয়া কোন দেশের রাজধানী ছিল, বঙ্গের রাজধানী ছিল। কে এই প্রবাদ বাক্য ডাক খনার বচনগুলো সংগ্রহ করে তাদের চিরকাল মনে রাখবে। এই সংরক্ষণ করাটা নিয়ে লেখকের একটা হচ্ছে অনিশ্চয়তা উঠে আসছে, যেটা হয়তো আমাদের বাংলা সাহিত্যের অনেক অতীতকালের ঐতিহ্য, কিন্তু এমন কিছু মাধ্যম নাই বা এমন কোনো স্বেচ্ছাসেবক দল নাই যে এটাকে সংরক্ষণ করে যুগের পর যুগ ধরে রাখবে। হুম। তারপরে সবকিছু গেল, খনার বচন গেল, প্রবাদ গেল, গল্প গেল, উপকথা গেল, এরপর আসছে ছড়ার কথা। ছড়া বলতে যে এটা কবিতা না, এটা কোনো কবিতা না, আমরা হচ্ছে আনন্দের ছোটে একটা মিলিয়ে একটা কিছু বলে ফেললাম ছোট ছোট, যেমন হাট্টিমা টিমটিম এটা কবিতা বললো, এটা কোনো কবিতা না, এটা একটা ছড়া, যেটা আমরা কাল্পনিক কথাবার্তা আমরা মিলানোর জন্য ইচ্ছাকৃত বলে ফেললাম, এটা হচ্ছে ছড়া। যেমন হুম। কথায় কথায় ছেলে মেয়েরা ছড়া কাটতে থাকে যে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, এরকম একটা কথা বলে না, রোদ হচ্ছে ও বৃষ্টি, আচ্ছা, হ্যাঁ। এগুলো হচ্ছে ছড়া। তো এটাও, এটা দেখো ইনার মৃত্যু হয়েছে 1969 সালে, তাহলে সেই সময় মানে তারও আগে সে এটা লিখছে, এবং সে আরো হুম। অতীতের কথা বলছে, তার অতীতের কথা বলছে, মানে কত আগেকার এই কবিতা, এটা এখনো আমাদের মুখে প্রচলিত। হুম। তারপরে এগুলার সঙ্গে মনে করিয়ে দেয় ঘুম পাড়ানি গান, খোকা খুকির ছড়া, এগুলি। তো এগুলো হচ্ছে সরল প্রাণের জীবন্ত উৎস, এই লাইনটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সরস প্রাণের জীবন্ত উৎস, এটা দাগাও, খুব ইম্পর্টেন্ট। ওনার জীবন তো। আচ্ছা আজকে না 10টা পর্যন্ত পড়াবো, এরপরে আর সময় হবে না হয়তো আজকে, যতদূর হয় দেখো। আচ্ছা। তো এখন বলছে কিন্তু আজকে দুঃখে দন্যে প্রাণের সুখ নেই, দুঃখ দন্যে আমরা গরিবই, মানে আমাদের এখন চিন্তা নাই যে আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো, আমাদের এগুলো নিয়ে মনে আনন্দ করার দৈন্য মানে কি? দৈন্য মানে গরিব, দারিদ্রতা। ক্লাস 10-এ পড়ে এগুলো, এগুলো মানে না জানলে কিন্তু সমস্যা। একটা বাংলা ওয়ার্ডের যদি নলেজ এত লেস হয়, তাহলে সৃজনশীল যখন বলবে তখন বুঝবে না যে কি বলছে। এটা হচ্ছে পড়ার স্বল্পতা। এই বই এইগুলো নিয়ে নিজে নিজে রিডিং করে যদি খোঁজার চেষ্টা করো, কিছুই না, এই হুম। লাইনটা নিয়ে এই লাইনটা লিখে গুগল করলেই পেয়ে যাবা।
তো এরকম যদি নিজের চেষ্টা করে ওয়ার্ডগুলো নিয়ে কাজ করো তাহলে তোমার বাংলা ইমপ্রুভ হবে। তাছাড়া দেখবে যে জীবনে সৃজনশীল কি বলছে সেটাই বুঝতে পারবে না। এটা কিন্তু একটা মানে বিপদ সংকেত, যে আমি রেড মার্ক দিলাম, বিপদ সংকেত এগুলা। এই বৈশিষ্ট্যগুলো যদি এখনো পরীক্ষার আগে থাকে এগুলো বিপদ সংকেত। ছড়াও ক্রমে লোকে ভুলে যাচ্ছে। আমাদের এখন সময় নেই যে একটা ছড়া নিয়ে পড়ে থাকবো। আমাদের দুঃখজনতে আমাদের অবস্থা খারাপ। আমাদের এখন ভালো সাবজেক্ট পড়া লাগবে, ভার্সিটিতে উঠে কম্পিউটার সায়েন্স পড়তে হবে, ট্রিপলি পড়তে হবে, মেকানিক্যাল পড়তে হবে, মেডিকেল পড়তে হবে, এইসব নিয়ে চিন্তা। আমাদের এখন এইসব মানে ছড়া, আমাদের পেটে ভাত না থাকলে ছড়া গল্প আমাদের কাছে মেকি, ফালতু মনে হবে। তারপরে আমাদের আমাদের পল্লী সাহিত্য অনেক খেলাধুলাও ছিল, অনেক কিছু বললাম, এখন এর মধ্যে খেলাধুলাও আছে। যেমন আজ আশায় কানামাসি খেলতাম ছোটবেলায়, সেই খেলাগুলো এখন আর নাই। কিন্তু এই যে বাইরের দেশের যেই বিশ্বকাপ টুর্নামেন্ট হচ্ছে ওইগুলো নিয়ে আমরা পড়ে থাকছি, রাতের পর রাত না খাওয়া দাওয়া অফ করে, ঘুম বন্ধ করে আমরা ওইসব খেলা দেখছি। কিন্তু আমাদের যে খেলার সাহিত্য আছে, এই কানামাসি খেলা, এইগুলো নিয়ে তোমার এখন কত পড়াশোনার চাপ, তোমার এখন সময় আছে বাসায় সাহিত্যকে ধরে রাখার জন্য বাসায় ছাদে গিয়ে কানামাসি খেলার? নাই। আছে। তোমার কাছে তুমি খেলো, কিন্তু যারা পড়ছে তাদের কাছে এইসব মানে ওয়েস্টেজ অফ টাইম, যেগুলো করে আমাদের সময় নষ্ট করি। যে বাংলা সাহিত্যকে ধরে রাখার জন্য গিয়ে বাসার সাথে কানামাছি খেলি। তারপরে একটা সময়ের কথা বলছে যে এই সময় কবাডি খেলার খুব ধুম ছিল, কিন্তু এখন আমাদের সেই কবাডি খেলা বলতে ওই যে সেই লাঠি একটা দণ্ডের উপর রেখে অনেক জোরে আঘাত করে অনেক দূরে ছুড়ে যায়, অনেক দূরে ছিটকে ওই গিয়ে যে পড়ে। ডাঙ্গুলি। হ্যাঁ, সম্ভবত এটাকে কবাডি বলে। তো এখন হচ্ছে, এবং এই খেলাগুলো খেলতে খেলতে তারা অনেক ছড়া বাধা বলি, মানে ছড়া না খেলা, এগুলো এমসিকিউতে আসে যে খেলাগুলো খেলতে খেলতে যেগুলো বলতো সেগুলো কি ছড়া, কবিতা, বাধা বলি। এটা হবে বাধা বলি। ছড়া বাধা বলি, দেখো বলেই দিছে বাধা বলি, বইয়ে আছে বাধা বলি। আচ্ছা, এখনই ভুল করছো। তো এটা কি, এক হাত বললা বারো বাধা হাত সিং, বলি। উড়ে যায় বললা তা ধা তিং তিং, এসব গান করতো। তো এখন হচ্ছে এগুলো আমাদের একটা পল্লী সাহিত্য, আমাদের অতীতকালে আমাদের হয়তো তোমার দাদা নানারা ওইভাবে খেলছে, কিন্তু তোমার প্রজন্মে এসে এগুলোর আর কোনো দাম নেই বা ভেল নাই, বা তোমার প্রজন্ম এগুলো দেখছে না। তারা এখন বাইরের বাইরের সভ্যতা সংস্কৃতি, এই তুমি এখন বিশ্বকাপ খেলা নিয়ে পড়ে থাকবা, ফুটবল টুর্নামেন্ট হলে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তুমি কম্পিটিশন দিবা। তো এটার মাধ্যমে কি হচ্ছে, তোমার বাইরের দেশের সংস্কৃতি তুমি চর্চা করছো, কিন্তু তোমার দেশের যে একটা আলাদা কালচার আছে এই জিনিসটাকে তুমি হচ্ছে ভুলে যাচ্ছ। তারপরে সবকিছু গেল, এবার বলছে পল্লী গান। আমাদের হচ্ছে পল্লী গান আছে, পল্লী গানটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা পড়ি, খুব বেশি ইম্পর্টেন্ট, খুব পল্লী গানটা নিয়ে প্রশ্ন হয়। পল্লী গানটা কিরকম, যে মনে করো আমাদের দেশের যেই পল্লী যে কৃষক গুলো আছে তারা মাঠে ধান কাটতে কাটতে একটা গান গেয়ে ফেললো মনের আনন্দে, মানে তারা এই গানগুলো শোনেও নাই, তার মন চাইছে সে হচ্ছে একটা গান গেয়ে ফেললো মনের আনন্দে, যে আজকে তার অনেক ফসল তুলতে পারবে, সে মনের আনন্দে কিন্তু একটা গান গেয়ে ফেলছে। এগুলো হচ্ছে পল্লী গান। তারপরে আবার কিরকম, যে আজকে অনেক মনে করো হচ্ছে মাঝিরা নৌকায় করে হচ্ছে যাত্রী পারাপার করে, এই মাঝিরা যেসব গান গায় এই গানগুলোরও কিন্তু মানে শব্দে তারা শুনে শুনে গাচ্ছে, বা তাদের কাছে কোনো মিডিয়াম আছে গানটা আবিষ্কার করে এরকমও না, তার মন চাইছে সে সুর সুর গান মানে মনে মনে গুনগুন করতে করতে একটা গান গেয়ে ফেলছে। এইগুলোই কিন্তু সংগ্রহ করে আমাদের এই পল্লী গান বলে আমাদের প্রচলিত। আমরা যে পল্লী গানগুলো শুনতে পারি সেগুলো কিন্তু এইসব মানুষের মুখ থেকে আসা, তাদের আবিষ্কারের গান। তারপরে দেখবা যে হচ্ছে বেশিরভাগ গ্রামীণ যে মহিলাগুলো আছে তাদের সারা বছর একটা কাজের খুব ধুম থাকে, সেটা হচ্ছে কাঁথা সেলাই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসে এই মহিলাগুলো কি করে, যে হচ্ছে সারা বছর দুপুরবেলা খাওয়া দাওয়া করে অবসর যে হবে, বিকালবেলা 4-5টা মহিলা একসাথে বসে কাঁথা সেলাই করতে বসবে। এই কাঁথা সেলাই করতে করতে মনে করো যে গল্প করতে করতে হাসাহাসি করতে করতে তারা একটা গান গেয়ে ফেললো, বা মনের আনন্দে একটা গুনগুন করতে করতে একটা গান গেয়ে ফেললো। এই জিনিসগুলো এখান থেকে কিন্তু পল্লী গানের আবির্ভাব। পল্লী গানের আলাদা কোনো রিসোর্স নাই। তো এখানে যেটা বলছে দাও, জারি গান, ভাটিয়ালি গান। ভাটিয়ালি গান বলতে যেটাই মাঝিরা গায়। রাখালি গান, ওই যে যারা রাখালরা মাঠে কাজ করতে করতে যে গানগুলো গাছে। মারফতি গান, মারফতি গানটা আলাদা। মারফতি গান মানে সেখানে হচ্ছে মারফতি কি স্যার? মারফতি গানটা আলাদা। মারফতি গান হচ্ছে সেখানে মনে করো যে সে খোদা বা সৃষ্টিকর্তা নবী রাসূল নিয়ে যে গানগুলো গাইছে পল্লীর মানুষরা, এটা আচ্ছা। এটা হচ্ছে মারফতি গান। বলছে এই অফুরন্ত গানের ভান্ডারটা পল্লীর ঘাটে মাঠে ছড়িয়ে আছে। এই ঘাটে মাঠেই তারা কিন্তু এই গানগুলো গাচ্ছে, এবং সেখান থেকেই এই গানগুলো আমরা যতদূর দূর পরিচিত হতে পারছি সেখান থেকেই পরিচিত হতে পারছি। কিন্তু এখন আমাদের কাছে সেই সময়টা নাই, বা সেই স্বেচ্ছাসেবক দল নাই, বা কোনো অ্যাক্টিভ রিসোর্স নাই, বা সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নাই। সরকারের পৃষ্ঠপোষকতা বলতে
তো সরকার অর্থ দিয়ে এমন কাউকে নিযুক্ত করে দেয় নাই যে তুমি দেশের এই কাজগুলো করো। একটা দেশে এখন অনেক হুম। সমস্যা, দেশে অর্থ, শিক্ষা, চিকিৎসা এগুলো খাতে অনেক সমস্যা আছে। সরকারের কি এসব জায়গায় টাকা খরচ করার কোনো দরকার আছে? না। তুমি গ্রামে গিয়ে এসব গানগুলো মানুষের কাছ থেকে তুলে নিয়ে আসো, এখানে কিন্তু সরকার পৃষ্ঠপোষকতা করবে না। এখন মনে করো এখনকার যুগে আমরা যতটুকু জানতে পারছি যে ফেসবুকে যে ব্লগ বানানোর জন্য গ্রামে যাচ্ছে, লোকজনের সাথে কথা বলে অনেক কিছু শুনে ফেসবুকে লাইভে হুম। দিচ্ছে, ভাইরাল হচ্ছে, সেটা একটা আলাদা। কিন্তু এইগুলোর জন্য কিন্তু আলাদা কোনো অর্থায়ন বা আলাদা কোনো মানে স্বেচ্ছাসেবক দল আমরা মানে পাই না। কেউ যদি ইচ্ছা করে জি। করে থাকে তার পেজের ভেরিফিকেশন, এখানেও তার ইনকামের ইচ্ছা থাকে। কিন্তু এখানে যে ইচ্ছা করে মানে সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য যে আমি গানটা গাবো, দেখবো যে চ্যানেল আই, তারপরে হচ্ছে অনেক চ্যানেল আছে যেখানে হচ্ছে এই চ্যানেলগুলো থেকে গ্রামের মধ্যে যায়, গ্রামের মানুষের চুলাতে রান্না করছে সেটা ভিডিও করে দেখাই, আছে না এরকম? হুম হুম। এগুলো জি জি। দেখাই। এখানে কি, এখানে বলছে যে তুমি নানি দাদি তুমি কি রাঁধছো সেটা তোমাকে দেয়, সেটা আমি দেখি, একটু দেখি। এরা কিন্তু মানে যাচ্ছে তাদের মানে তাদের এটা তাদের মানে ব্যবসা। এটা কিন্তু যে খুব বেশি যে সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য যাচ্ছে তা না। মানে এটা আমি দেখাচ্ছি যে আমার মানুষ, আমার চ্যানেলের মানুষ একটু বেশি আগ্রহ সহকারে দেখবে। কিন্তু উদ্দেশ্য কিন্তু এটা না যে আমি হচ্ছে আমার পৃষ্ঠপোষকতা দিয়ে এই সাহিত্যটাকে ধরে রাখবো। 2 দিন 3 দিন এই প্রোগ্রামটা করছে, করে আবার প্রোগ্রামটা নাই হয়ে যাচ্ছে, আজকে করছে কালকে নাই, এরকম। তো সেটাই বুঝছি বলছে। বুঝছি। তো এখানে এখানে সেই হচ্ছে পল্লী, যেই হচ্ছে গানের কথা বলছে যে, একটা গানের কথা বলছে যে মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এই টাইপের অনেক গান আছে যেটা মানে হচ্ছে হুম। পল্লীতে প্রচলিত ছিল। গল্পটা শেষই হয়ে গেল। তো আমি এইটুকু এখন বলছি না, এটুকু কালকে বলে, আমি খালি এখন বলি যে এই গল্পের তাহলে মূল ভাবটা কি। মূল ভাব হচ্ছে এরকম যে আমাদের পল্লী যে সাহিত্যটা, আমরা বাংলা সাহিত্য বলতে আমাদের বাংলার পল্লী সাহিত্য বা গ্রামীণ সাহিত্যটাই বুঝি। আমাদের শহরের সাহিত্য জি। বাংলার মধ্যে খুব বেশি প্রচলিত নাই। তো হচ্ছে আচ্ছা। আমরা এই সাহিত্যটাকে বুঝি পল্লী সাহিত্য, কিন্তু এই সাহিত্যটা এখন আমাদের ফিকে পড়ে গেছে, ফিকে পড়া মানে হালকা হয়ে গেছে। এখনকার মানুষের হুম। মধ্যে এই সাহিত্যটা চর্চা করার মতো প্রচলন নাই, চর্চা বা জানার মানে প্রয়োজন আগ্রহ নাই। নাই। মানুষ অনেক বেশি ডিজিটালাইজড হয়েছে, বাইরের সভ্যতার সঙ্গে মানে আপডেট হওয়ার প্রতি মানুষের অনেক বেশি ঝোঁক হয়েছে। ফলে হুম। মানে আপডেট হতে কবি এখানে লেখক নিষেধ করে নাই বা নিজেকে চেঞ্জ করতে নিষেধ করে নাই, কিন্তু এত বেশি পরিমাণে আপডেট হয়ে গেছে যে আমাদের পরবর্তী প্রজন্ম এটা জানবেও না যে আমাদের এরকম একটা সাহিত্যের ভান্ডার ছিল, বা আমাদের এরকম একটা মানে ধনে ধান্যে পুষ্পে ভরা একরকম একটা সাহিত্য ছিল। তো এটাকে সংরক্ষণ করার প্রতি এখানে লেখক আহ্বান করছে। এই পাঠ পরিচিতিটা পড়লে বুঝতে পারবা। আর এখানে যেই ইয়েগুলো আছে, শব্দার্থগুলো আছে, সেগুলো টিকা টাইপের, যেগুলো যে আমার পরিচয় পড়ায় আসলাম। হুম। তো এটাকে আমি হয়তো একদিন আরেকদিন রেকর্ড করে হয়তো বলতে পারবো। তো আজকে এই পর্যন্তই রাখি নাকি? আচ্ছা। আর কোনো কিছু সমস্যা থাকলে বলো, আসলে আমার ওই বসতে হবে তো কাজ নিয়ে, তাই। না আর নাই। আর ওই যে একদিন